দর্শক বন্ধুগণ স্বাগত। আজকে মূলত আলোচনা করবেন শামসুল আলম চঞ্চল। তিনি বিশেষ করে ইতিহাস সংক্রান্ত বিষয়ের উপরে আলোচনা করেন। আমাদের এই আলোচনায় আজকেও তাই করবেন। সেটা আমরা একটা বিষয় নিয়ে তার কাছ থেকে জানতে চাইব যে ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষের সামাজিক ক্ষেত্রে যখন প্রজাতন্ত্রের অবসান ঘটে রাজতন্ত্রের বিকাশ ঘটছে বোঝা যায়, সেরকম সময়েও সমাজে রাজকীয় অবস্থানটা কেমন ছিল, রাজাদের সঙ্গে প্রজাদের সম্পর্ক বা সাধারণ মানুষের সম্পর্কটা কী ধরনের ছিল, প্রাচীন সাহিত্য থেকে, ধর্মীয় সাহিত্য থেকে বিশেষ করে তার কিছু দৃষ্টান্ত যদি তিনি উপস্থিত করেন, সেটা সবার জন্য, মানে শ্রোতাদের জন্য বা দর্শকদের জন্য একটা আকর্ষণীয় বিষয় হতে পারে। আমি অনুরোধ করব শামসুল আলম চঞ্চলকে আলোচনাটা শুরু করার জন্য। শুরু করতে গেলে আমাকে আমার আলোচনায় আনতে হবে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের নাম আমরা অনেকেই শুনেছি। তো ত্রিপিটকের মধ্যে বিনয় পিটক, মানে তিনটা পিটকের মধ্যে প্রথম পিটক হলো বিনয় পিটক। বিনয় পিটকের অন্তর্গত মহাবর্গ থেকে, মহাবর্গ এই গ্রন্থ থেকে আলোচনা করব প্রথম বিষয়টা নিয়ে। সেটা হলো যে এটা হলো পাটলিপুত্র তখন বিকাশ লাভ করছে নগর হিসেবে। এটা হলো গৌতম বুদ্ধের সময়, খ্রিস্টপূর্ব প্রায় মানে এখন থেকে 2500 বছর আগে। তো সে সময় ত্রিপিটক তো যেহেতু বৌদ্ধ সময়কার রচনা আর কি, মানে গৌতম বুদ্ধের পরে রচনা, কিন্তু গৌতম বুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনা নিয়ে রচিত হয়েছে মহাবর্গ। তো সেখানে কিছু বিষয় আছে যেটা মানে পাটলিপুত্রের বা ওই সময়ের যে রাজা ছিলেন মগধরাজ, 2500 বছর আগে না আরো একটু আগে? না, মোটামুটি গৌতম বুদ্ধের সময়। হ্যাঁ, গৌতম বুদ্ধের সময় তো 2500 বছর, মোটামুটি 2500 আর কি। তো সে সময় মগধের রাজা ছিলেন বিম্বিসার। তো বিম্বিসার আমরা জানি বিম্বিসার অনেক মানে বড় রাজাই ছিলেন, আসলে শক্তিশালী রাজাই ছিলেন সে সময়, এবং ক্ষমতাশালী রাজা ছিলেন। আরও অন্যান্য আশেপাশে যত রাজা ছিলেন তাদের মধ্যে বিম্বিসার সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য বিম্বিসার। তো সেটা হলো গৌতম বুদ্ধের সমসাময়িক। তো সেখানে আমরা মহাবর্গ থেকে কিছু বিষয় জানতে পারি। এটা খুব ইন্টারেস্টিং। সেই সমাজের রাজাদের এবং রাজাদের সঙ্গে জনসাধারণের বা সমাজের অন্যান্য অংশের যে সম্পর্কটা কীরকম ছিল, এটা বুঝতে খুব সহযোগিতা করবে। তো আমি একটু পড়ে শোনাবো পাঠকদের বা দর্শকদের সুবিধার জন্য। আচ্ছা, এখানে বলা আছে যে ভগবান গয়াশীর্ষ পর্বতে, ভগবান মানে এখানে গৌতম বুদ্ধ, গয়াশীর্ষ পর্বতে যথারুচি অবস্থান করিয়া রাজগৃহ অভিমুখে, মানে রাজগৃহ হলো রাজগীর আর কি, সে সময় রাজগৃহ অভিমুখে যাত্রা করিলেন। সঙ্গে বৃহৎ ভিক্ষু সংঘ, সহস্র সংখ্যক ভিক্ষু, যারা সকলে পূর্বে জটিল ছিলেন। জটিল হলো একটা মানে গোষ্ঠী আর কি, একটা গোষ্ঠী ছিল জটিল। ভগবান ক্রমাগত পর্যটন করিয়া রাজগৃহে উপনীত হইলেন এবং তথায় ষষ্ঠী বনোদ্যানে সুপ্রতিষ্ঠিত চিত্তে অবস্থান করিতে লাগিলেন। মগধরাজ শ্রেণিক বিম্বিসার শুনিতে পাইলেন যে শাক্যকুল প্রবজিত শ্রমণ গৌতম রাজগৃহে উপনীত হইয়া রাজগৃহ সন্নিধানে ষষ্ঠী বনোদ্যানে সুপ্রতিষ্ঠিত চিত্তে অবস্থান করিতেছেন। তার মানে তালোদ্যানে আর কি, তালের বাগানে একটা বটের গাছের নিচে অবস্থান করছেন গৌতম বুদ্ধ। তো এখানে কিছু কথা আছে, এগুলো আমি পড়ে শোনাবো না, ওটা প্রয়োজন নাই। তো বিম্বিসারের পরে তিনি, আচ্ছা, বিম্বিসার এইরূপ অর্হত মানে গৌতম বুদ্ধ সম্পর্কে বলা হচ্ছে, অর্হতের দর্শন লাভ করা উত্তম হইবে মনে করিয়া মগধরাজ শ্রেণিক বিম্বিসার 1,20,000 মগধবাসী ব্রাহ্মণ গৃহপতি
এখানে একটু কথা বলে রাখি, 1,20,000 একটা অবশ্যই অতিরঞ্জিত স্বাভাবিক এসব বহু গ্রন্থে। লোক, অগণিত লোক সঙ্গে নিয়ে। হ্যাঁ, এখানে আসলে আমাদের ধরে নিতে হবে যে এটা একটা ধর্মগ্রন্থ, এগুলো পরে রচনা হয়েছে, এখানে কিছু বাড়ি বলেছে। হ্যাঁ কিছু অতিরঞ্জন থাকতে পারে, তবে মূল ঘটনাটা খুব মানে খুবই চমকপ্রদ এবং চিন্তার বিষয় আর কি, ভাববার বিষয় বেশি। আচ্ছা, আমি আবার বলি, মগধরাজ শ্রেণিক বিম্বিসার 1,20,000 মগধবাসী ব্রাহ্মণ গৃহপতি কর্তৃক পরিবৃত হইয়া ভগবানের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া তাহাকে অভিবাদন করিয়া একান্তে উপবেশন করিলেন। মানে এক পাশে। হ্যাঁ, তার মানে কতখানি এই বিষয়টা এইটুকুই আমি আমার মনে পড়ে যথেষ্ট, যে তার সঙ্গে দেখা করার জন্য বিম্বিসারের মতো একজন মানে যিনি সম্রাট বলা যায়, পরাক্রান্ত রাজা, তিনি তার কাছে গেছেন, গৌতম বুদ্ধের কাছে গেছেন এবং তার সামনে এক কোণে উনি বসে আছেন, একান্তে উপবিষ্ট হইলেন, তারপরে অভিবাদন করলেন, এগুলো বলা আছে আর কি। এই এই জায়গাটার যাই না। অভিবাদন তো বিম্বিসার করলেন বুদ্ধকে। হ্যাঁ, বুদ্ধকে করলেন, ভিক্ষুকে করলেন। হ্যাঁ। আচ্ছা, এটা আরেকটা আছে খুব ইন্টারেস্টিং, এটা অন্য একটা জায়গায়, এটা হলো আচ্ছা, গৌতম বুদ্ধ তখন অন্য একটা জায়গায় ছিলেন, সেখানে সেই সময় বুদ্ধ ভগবান রাজগৃহে অবস্থান করিতেছিলেন গৃদ্ধকূট পর্বতে। এটা আরেকটা জায়গা, গৃদ্ধকূট পর্বতে। আচ্ছা, সেই সময় অন্য তীর্থিক পরিব্রাজকগণ আচ্ছা চতুর্দশী, পঞ্চদশী এবং পক্ষের অষ্টমী তিথিতে সমবেত হইয়া ধর্মালোচনা করিতেন। এটা খুব ইন্টারেস্টিং যে গৌতম বুদ্ধের সময় অন্য তীর্থিক পরিব্রাজকগণ, তার মানে আরো স্কুলের বা ওই ধর্ম স্কুল অফ থট, ধর্মীয় যারা তারা বিভিন্ন মতাদর্শের অনুসারীরা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে তারা ধর্ম প্রচার করতেন। এটা ছিল মতবাদ প্রচার করতো, আসলে ধর্ম না, হ্যাঁ মতবাদ প্রচার করতো, তাদের চিন্তাগুলো, তাদের মতবাদ, সাংখ্য দর্শন ছিল, চারবাক দর্শন ছিল, নানা ধরনের। কিন্তু যারা অন্যতীর ঠিক মানে হলো যারা গৌতম বুদ্ধের অনুসারী না, তাদেরকে অন্যতীর ঠিক বলা হচ্ছে, অর্থাৎ তারা তীর্থ ভ্রমণ করতে করতে, পরিব্রাজন করতে করতে তারা এই প্রচারগুলো করতেন আর কি, তাদের চিন্তাধারাগুলো প্রচার করতেন। তো জনসাধারণ তাহাদের নিকট ধর্ম শ্রবণ করিবার জন্য উপস্থিত হইত। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সে সময় ভারতবর্ষে এরকম একটা পরিবেশ ছিল, যখন বিভিন্ন চিন্তার লোকজন, মানুষজন তারা বিভিন্ন জায়গায় যেতেন এবং সেখানে সাধারণ মানুষ তাদের কাছে উপস্থিত হতো এসব শোনার জন্য, আলোচনাগুলো শোনার জন্য। আচ্ছা আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাজারা তাদের নির্দেশ দিত না, তার সবাই আসার জন্য রাজারা নিজেরা যেত, এটাই সবচেয়ে একপাশে বসে শোনার জন্য। তো এটা আমি খুব সংক্ষেপে, এখানে অনেক কথা আছে, আমি ওই জায়গাটা সংক্ষেপে বলি যে এখানেও বিম্বিসার যেহেতু উনি বলছেন, মনে করছেন যে যারা অন্য ধর্মের মানে অন্য চিন্তার অনুসারী আর কি, যাদের কাছে এত সাধারণ মানুষজন যাচ্ছে, সাধারণ মানুষজন তাদের অনুসারী হয়ে যাচ্ছে, সুতরাং উনি যেহেতু গৌতম বুদ্ধের প্রতি উনি একটু দুর্বল ছিলেন, গৌতম বুদ্ধের মতবাদের প্রতি এবং তার প্রতি, তো উনি চাচ্ছিলেন যে মানে জনসাধারণ যেন ওনার কাছেও যায়, সুতরাং উনি গৌতম বুদ্ধের কাছে গেলেন। তো এটা আমি ওই জায়গাটা থেকে শুরু করি তাহলে। আচ্ছা, মানে বিম্বিসার হলো চিন্তা করছেন আর কি, এখন অন্য তীর্থিক পরিব্রাজকগণ চতুর্দশী, পঞ্চদশী এবং পক্ষের অষ্টমী তিথিতে সমবেত হইয়া ধর্মালোচনা করিতেছেন, তাহাদের নিকট জনসাধারণ ধর্মশ্রবণের নিমিত্ত উপস্থিত হইতেছে। হ্যাঁ, আচ্ছা, অতএব আমি একটা সেন্টেন্স বাদ দিয়ে দিলাম, অতএব আর্যগণ, অর্থাৎ ব্র্যাকেট হলো ভিক্ষুগণ, হ্যাঁ, আর্যগণ চতুর্দশী, পঞ্চদশী এবং পক্ষের অষ্টমী তিথিতে সমবেত হইলে ভালো হয়। এটা হলো চিন্তা করলেন বিম্বিসার, চিন্তা করলেন এবং তারপরে রাজা বিম্বিসার। আচ্ছা, এই ভাবিয়া মহারাজ শ্রেণিক বিম্বিসার ভগবানের নিকট উপস্থিত হইলেন। ইন্টারেস্টিং ব্যাপার। এবার উনি এটা চিন্তা করলেন এবং ভগবানের কাছে, মানে অর্থাৎ গৌতম বুদ্ধের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া একান্তে উপবেশন করিলেন। তার মানে গৌতম বুদ্ধ নিশ্চয়ই কোনো উঁচু জায়গায় বসে আছেন, উনি নিচু জায়গায় কোনো এক পাশে বসে আছেন এবং একান্তে উপবেশন করিলেন। আচ্ছা, একান্তে উপবিষ্ট হইয়া মগধরাজ শ্রেণিক বিম্বিসার ভগবানকে কহিলেন, প্রভু,
আমি নির্জনে ধ্যানাবিশিষ্ট থাকিবার সময় আমার মনে এই চিন্তা উদিত হইয়াছে। এরপর এই কথাগুলো যে আপনিও যদি প্রচার করেন আর কি। এখানে একটা জিনিস বোঝার আছে, উনি চেয়ারে উপবিষ্ট হন নাই, না, আসনে উপবিষ্ট হন নাই, মেঝেতে হ্যাঁ বসেছে। উনি তো গৌতম বুদ্ধ তো গাছের তলায় বসতেন। উনি ওই বুদ্ধের মানে পায়ের কাছে যে জায়গাটা খালি ছিল সেখানে গিয়ে বসেছেন, সেখানে গিয়ে বসেছিলেন এক পাশে। হ্যাঁ, মেঝেতে বোঝা যায় শোনার জন্য। আচ্ছা, উনি যখন মানে গৌতম বুদ্ধের সঙ্গে কথা বললেন, কথা বলার পরে গৌতম বুদ্ধ কি করলেন? ভগবান, এখানে লিখেছেন ভগবান মানে গৌতম বুদ্ধ, মগধরাজ শ্রেণিক বিম্বিসারকে ধর্মকথায় প্রবুদ্ধ, সন্দীপ্ত, সমুত্তেজিত এবং সন্ত্রস্ত করিলেন। মগধরাজ শ্রেণিক বিম্বিসার ভগবানের ধর্মকথায় প্রবুদ্ধ, সন্দীপ্ত, সমুত্তেজিত এবং সম্প্রহৃষ্ট হইয়া আসন হইতে উঠিয়া, এটা একটু খেয়াল করতে হবে, আসন হইতে উঠিয়া ভগবানকে অভিবাদন করিয়া ভগবানের পুরোভাগে দক্ষিণ পার্শ্ব রাখিয়া প্রস্থান করিলেন। কি ইন্টারেস্টিং ব্যাপার! মহারাজা বিম্বিসার মানে গৌতম বুদ্ধের ডান পার্শ্বে বসলেন না, ডান পাশ সম্প্রষ্ট হইয়া ভগবানকে অভিবাদন করিয়া ভগবানের পুরোভাগে দক্ষিণ পার্শ্ব রাখিয়া, মানে তার ডান পাশটা গৌতম বুদ্ধের সামনে রাখলেন আর কি, রেখে তারপরে বসলেন। হ্যাঁ, না, প্রস্থান করিলেন, রাখিয়া প্রস্থান করিলেন, মানে বিদায় নেওয়ার সময় গৌতম বুদ্ধকে সম্মান করেছেন। পিছন দেখেন নাই, না, পিছন দেখেন নাই। এটাই হলো মানে ভারতবর্ষের বৈশিষ্ট্য ছিল সুপ্রাচীন কাল থেকে। এটাই হলো ভারতবর্ষের, আমরা যেন এই ভারতবর্ষকে মানে চিনতে চেষ্টা করি, আমাদের এই ভারতবর্ষের বৈশিষ্ট্য, অর্থাৎ উপমহাদেশ বা যেটাকে আমরা দক্ষিণ এশিয়া বলা যায়, দক্ষিণ এশিয়া বলি। আজকে থেকে বাংলাদেশ, আজকের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, আফগানিস্তান মিলে যে ভারতবর্ষ ভূভাগটা, যে ভূভাগটা দক্ষিণ এশিয়ার এই ভূভাগ, যেটাকে অশোকের সময় জম্বুদ্বীপ বলা হতো, জম্বুদ্বীপ, এই অঞ্চলটাকে